জৈব যৌগের সংকরণ। জৈব যৌগের মধ্যে সংকরণ যেগুলো ঘটে থাকে সেগুলো আসলে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমরা সাধারণত অজৈব অণুগুলোতে যেভাবে সংকরণ নির্ণয় করেছিলাম, নর্মাল যে অণুগুলো, মিথেন জৈব অণু হলেও সেটা সাধারণ অণুর মতোই। তাহলে এইখানে যেখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে সেখানে আমরা সংকরণটা কীভাবে চিন্তা করব? আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন থাকে তাহলে এই কার্বন পরমাণুগুলো sp3 সংকরিত। কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে কার্বন পরমাণুগুলো sp2 সংকরিত থাকবে। কার্বন কার্বন যদি 3 বন্ধন থাকে তাহলে কার্বন পরমাণুগুলো থাকবে sp সংকরিত। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এর কারণ হচ্ছে পাই বন্ধন গঠন হয় কোন অরবিটালগুলো? আমরা জানি যে পাই বন্ধন গঠনের সময় অসংকরিত অরবিটালগুলো এরকম পাই বন্ধন গঠন করে। তাহলে পাই বন্ধন উভয় দিক দিয়ে যেহেতু হয়, আর সংকরিত অরবিটালগুলো যেহেতু উভয় দিক থাকে না, আমরা আগেই জেনেছি সংকরিত অরবিটালগুলো সব সংকরিত অরবিটালেই শুধু সিগমা বন্ধন গঠন করতে পারে, পাই বন্ধন গঠন করতে পারে না। তাহলে এইখানে কোনো পাই বন্ধন নেই, এখানে কিন্তু পাই বন্ধন রয়েছে। এই জায়গায় পাই বন্ধন রয়েছে একটা, সিগমা বন্ধন একটা রয়েছে। তাহলে একটা পাই বন্ধনের জন্য যদি একটা পি অরবিটালের অসংকরিত রেখে দেই তাহলে সংকরণে অংশগ্রহণ করতে পারবে। আমরা জানি যে এর 2s আছে, 2px আছে, 2py আছে, 2pz আছে। তাহলে একটাকে এই পাই বন্ধন গঠনের জন্য এর একটা, তো একটাকে যদি আমরা বাদ দিয়ে দিই এটা অসংকরিত থাকবে। তাহলে বাকি সংকরণে অংশগ্রহণ করতে পারে এই যে এই দুটা, একটা এস আর দুটা পি, এই জন্য sp2 সংকরণ। এইখানে একটা সিগমা থাকে আর দুইটা পাই থাকে। তাহলে এর জন্য যদি আমরা দুইটা পাইয়ের জন্য দুইটা অসংকরিত অরবিটাল রেখে দিই, যে এটা একটা, তাহলে সংকরণে অংশগ্রহণ করতে পারবে মাত্র একটা এস আর একটা পি, এই জন্য এর সংকরণ হচ্ছে sp সংকরণ। আবার এখানে কোনো পাই বন্ধন নাই, সুতরাং অসংকরিত অরবিটাল রাখার কোনো যৌক্তিকতা নেই, এই জন্য এখানে সবগুলো অংশগ্রহণ করে sp3 সংকরণ ঘটে থাকে। তো একটা আমরা উদাহরণ যদি দেখার চেষ্টা করি, যেমনটা হচ্ছে CH3CH3। তো এখানে কার্বন আর কার্বন কিন্তু কত বন্ধন রয়েছে? এক বন্ধন রয়েছে, কার্বন কার্বন একক বন্ধন রয়েছে। তাহলে নিশ্চিত যে এই কার্বন পরমাণুটাও কিন্তু sp3 সংকরিত, এই কার্বনটাও sp3 সংকরিত। তো sp3 সংকরিত কার্বনের কিন্তু 4টা করে অরবিটাল তৈরি হয়। তো আমি এই কার্বনটার যদি গঠন দেখি তাহলে এর কিন্তু 4টা অরবিটাল তৈরি হবে সংকরিত, কিন্তু অরবিটালগুলো থাকবে চতুস্তলকীয়ভাবে। 4টা তৈরি হলো সংকরিত অরবিটাল, এই sp3 সংকরিত এগুলো। তো এই কার্বনটারও কিন্তু 4টা মানে এটাও sp3 সংকরিত হবে, এরও 4টা অরবিটাল তৈরি হবে। তো আমাদেরকে এই কার্বনের সংকরণ অবস্থানটা এমনভাবে দিতে হবে যেন এর যে কোনো একটার সাথে আমরা মিলাতে পারি। তো ধরে নিলাম এইখানে দিলাম, তা এর একটা সংকরিত আর এর একটা সংকরিত মিলে এখানে সিগমা বন্ধন হলো, এই কার্বন কার্বন এক বন্ধন মানে সিগমা বন্ধন। অপরদিকে এইটাকে কল্পনা করে আমাদের কিন্তু একটা চতুস্তলক তৈরি করতে হবে, এই চতুস্তলকটা তৈরি হলো। তাহলে এখানেও কিন্তু অসংকরিত অরবিটাল না, এখানেও অযুগ্ম অবস্থায় ইলেকট্রন রয়েছে। তাহলে এইখানেও 3টা হাইড্রোজেন, এখানেও 3টা, তো হাইড্রোজেনের কিন্তু 1s1 এই অরবিটালটা যুক্ত হবে বাকিগুলোর সাথে। এর সাথে হলো একটা 1s1, এর সাথে একটা 1s1 হলো, এর সাথে একটা 1s1 হলো, এরও সাথে একটা 1s1 হলো, এর সাথে একটা হবে, এর সাথে একটা হবে। তো এইভাবে কিন্তু এই অণুটার অর্থাৎ ইথেন অণুর আমরা জ্যামিতিক গঠন এইভাবে নির্ণয় করতে পারি। এখন যদি কেউ বলে যে ইথেনটার জ্যামিতিক গঠন কি, এটার কোনো জ্যামিতিক গঠন বলা সম্ভব না, তবে কার্বনটা হচ্ছে চতুস্তলিকীয় গঠন বিশিষ্ট, অর্থাৎ এইখানে একটা চতুস্তলক, এখানে সংযুক্ত দ্বিচতুস্তলিকীয় গঠন বলতে পারি, সংযুক্ত দ্বিচতুস্তলক। এটা একটা চতুস্তলক, এটা একটা চতুস্তলক, অর্থাৎ দুইটা চতুস্তলের কোনায় কোনায় সংযুক্ত হয়েছে। তো এটা এক ধরনের আমরা ইথেন অণুর গঠন পেলাম। এখন দেখো ইথিন অণুর যদি আমরা জ্যামিতিক গঠন চিন্তা করি, ইথিন, তাহলে এই ইথিনের যদি জ্যামিতিক গঠন চিন্তা করি, আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন পেয়েছি। তো একটা কার্বন আর একটা কার্বনের মধ্যে একটা সিগমা, একটা পাই বন্ধন। তো পাই বন্ধন যেহেতু আছে সুতরাং একটা অসংকরিত পি বাদ দিতে হবে, একটা বাদ দিলে sp,
2 এটাও sp2 সংকরিত থাকবে। sp2 সংকরণ যখন হয় তখন আমরা জানি ফ্যানের ডানার মতো 3টা অরবিটাল তৈরি হয়। তো এটা আমরা লেখার চেষ্টা করি, এই কার্বনটা sp2 সংকরিত, এই পাশের কার্বনটাও sp2 সংকরিত। তাহলে এগুলো ফ্যানের ডানার মতো আমরা এইভাবে একটা দেব, এইভাবে একটা দেওয়ার চেষ্টা করব, এইভাবে একটা দেওয়ার চেষ্টা করব। তাহলে এগুলো হচ্ছে sp2 সংকরিত, এটা প্রতিটাতে একটা করে ইলেকট্রন রয়েছে। অনুরূপভাবে এরগুলোও কিন্তু এরকম ফ্যানের ডানার মতো, তবে আমাদের মেলানোর জন্য একটা এই পাশে ফ্যানের ডানাগুলো দিয়ে দিলাম। তাহলে এর একটা মিলিত হয়ে গেল। এইটার সাথে একটা হাইড্রোজেনের 1s, এটার সাথে একটা হাইড্রোজেনের 1s যুক্ত হলো, 1s। এটার সাথে একটা হাইড্রোজেনের 1s যুক্ত হলো জোড়াবদ্ধ, এখানেও একটা 1s যুক্ত হয়ে জোড়াবদ্ধ হলো। হওয়ার পর আর একটা করে কিন্তু এর একটা অসংকরিত অরবিটাল রয়েছে। এই অসংকরিত অরবিটালগুলো এইভাবে আছে, এইভাবে, অর্থাৎ লম্বভাবে আছে। এটা সমতলে যদি এরকম থাকে, এরকমভাবে যদি থাকে, তাহলে এইটা আছে এইভাবে। তো আমরা এটাকে তো আর ওইভাবে দেখাতে পারি না। 2p-z, এই 2p-z, এইখানে একটা ইলেকট্রন দেখাবো, আমরা এইখানে একটা ইলেকট্রন দেখাবো। এরা পাশাপাশি কিন্তু অধিক্রমণ ঘটাতে পারবে, ঘটালে কিন্তু পাই বন্ধন হবে। এটা একটা সিগমা হলো, এটা একটা পাই বন্ধন হলো। তো পরিশেষে আমরা এখানে দ্বিবন্ধন পেলাম, এইরকম পেলাম। এই অণুটার ক্ষেত্রে কি হবে, বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। আর পাই বন্ধনটা জ্যামিতিক গঠনে কোনো ভূমিকা রাখে না। তাহলে এইটার জ্যামিতিক গঠন, এইটা একটা ত্রিকোণাকার, এটা একটা ত্রিকোণাকার, তাহলে দুইটা ত্রিকোণাকার কোনায় কোনায় জোড়া লেগেছে। এর জ্যামিতিক গঠন হচ্ছে ত্রিকোণাকার জ্যামিতিক গঠন বিশিষ্ট হতে পারে। এরপর আমরা আসতে পারি আরেকটা অণু, সেটা হচ্ছে, এটা অণুর নাম হচ্ছে প্রোপিন। এই প্রোপিন অণুটার যদি জ্যামিতিক গঠন আমরা চিন্তা করি, তাহলে এই কার্বন আর এই কার্বন দ্বিবন্ধন আছে, সুতরাং এটা sp2 সংকরিত। এটার যেহেতু দ্বিবন্ধন আছে, এক বন্ধন আছে, কিন্তু বেশি বন্ধনটা দেখব, sp2 সংকরিত, এটা sp3 সংকরিত। তো এই সংকরিত অরবিটালগুলোকে আমরা দেখানোর চেষ্টা করি। এইটার গঠন অলরেডি ইথিনের গঠনের মতো কিছুটা। তো এটাকে আমরা যদি এইভাবে দিয়ে দেই, এই কার্বনটার কিন্তু এই ধরনের একটা, এই কার্বনটার এই ধরনের একটা রয়েছে, এর মধ্যে একটা অসংকরিত, এর মধ্যে একটা অসংকরিত। তো এদের মধ্যে কিন্তু এইভাবে একটা পাই বন্ধন গঠন হয়েছে। এগুলো প্রতিটাতে একটা করে কিন্তু ইলেকট্রন রয়েছে, জোড়াবদ্ধ হয়েছে। তো এটার সাথে একটা, এখানে দুইটা হাইড্রোজেন 1s যুক্ত হলো, এটার সাথে একটা 1s যুক্ত হলো। অনুরূপভাবে এইখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তো যে কোনো একটাতে আমরা 1s যুক্ত করে দিলাম একটা, বাকি আর একটা কিন্তু CH3 আছে, অর্থাৎ এটা sp3 সংকরিত। এইবার এইটার সাথে কার্বন দিতে পারি, অথবা এটার সাথেও দিতে পারতাম। তাহলে এইখানে আমরা একটা কার্বন দেব, এর একটা সংকরিত অরবিটাল বের করব। এর কিন্তু সংকরিত sp3 4টা হবে। তো এটাকে আমরা চতুস্থলক হিসাবে এইভাবে চিন্তা করব। এই ফ্যানের ডানার মতো একটা দিব, সেই সাথে একটা আমরা এই ছোট একটা এই পাশে দেব, দিয়ে এইগুলোর সাথে কিন্তু 1s যুক্ত হবে, 3টা হাইড্রোজেন আছে। তো এই হলো এই অণুটার অরবিটাল কাঠামো বা জ্যামিতিক সংকরণের মাধ্যমে জ্যামিতিক গঠন। এইটাকে এখন আমরা যদি চিন্তা করি যে আমি এইভাবে দিব, তাহলে এইখানে একটা, এখানে একটা হাইড্রোজেন দিতে পারি, এইখানে দ্বিবন্ধন, এই পাশে একটা হাইড্রোজেন দেব, এই পাশে এই যে এটা, এইখানে কার্বনটার সাথে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তো এগুলোর বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, আর এইগুলোর বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। জ্যামিতিক গঠন স্পেসিফিক কিছু বলা যাবে না। তাহলে এই ধরনের আমরা একটা গঠন পাচ্ছি। এটা হচ্ছে প্রোপিন অণুর জ্যামিতিক গঠন এবং সংকরণ এবং বন্ধন কোণ নিয়ে আলোচনা। এখন যে অণুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোপাইন অণু। তো এইখানে একটা সিগমা বন্ধন আর দুইটা পাই বন্ধন থাকে। তো দুইটা পাই বন্ধনের জন্য কিন্তু দুইটা অসংকৃত পি অরবিটাল বাদ দিতে হবে। তো দুইটা পি বাদ গেলে এটা সংকরণ হবে sp, এটাও sp সংকরণ। 3 বন্ধন থাকলে আমরা জানি sp সংকরণ। sp সংকরণের ফলে
দুইটা অরবিটাল তৈরি হয়, এরা সরলরেখা বরাবর থাকে। তো এই কার্বনটার দুইটা অরবিটাল হবে, এই কার্বনটার তাহলে এরকম একটা সংকরিত অরবিটাল, এরকম একটা হবে, এটা একটা এসপি, এটা একটা এসপি। ওই কার্বনটারও কিন্তু এরকম দুইটা হবে, এর সাথে একটা লাগিয়ে দিলাম, এর সাথে একটা লাগিয়ে দিলাম, এসপি। তো এইখানে একটা ইলেকট্রন, এর একটা জোড়াবদ্ধ হয়েছে, এখানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনের সাথে একটা হাইড্রোজেনের 1s, এটার সাথে একটা হাইড্রোজেনের 1s যুক্ত হলো। হওয়ার পর এইখানে কিন্তু অসংকরিত দুইটা অরবিটাল থাকবে। এই অসংকরিত অরবিটালগুলো পিএক্সটা যদি সংকরণ অনুসরণ করে তাহলে পিওয়াই পিজেড অসংকরিত থাকবে। এই পিওয়াইটাকে আমি এভাবে দেখাচ্ছি, এর একটা পিওয়াই, এর একটা পিওয়াই, এখানে একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন আছে। তাহলে এই পিওয়াই আর পিআই কিন্তু একই সমান্তরালে থাকবে, এদের পাশাপাশি অতিক্রমণ ঘটবে, এটা পাই বন্ধন হলো। অপরদিকে একটা পিজেড কিন্তু অরবিটাল রয়েছে, পিজেড অরবিটাল, এটা পিওয়াই, এটাও পিওয়াই, এটা হলো পিজেড, এটাও হলো পিজেড। তাহলে এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এইটার মধ্যে কিন্তু একটা সংকরণ সম্ভব, এরা কিন্তু পাশাপাশি, তাহলে এটা একটা পাই বন্ধন হবে। তাহলে এই অণুটার গঠনে আমরা যেটা পাচ্ছি ফাইনালি সেটা হচ্ছে কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এইখানে একটা পাই, দুইটা সিগমা বন্ধন, এগুলো 180 ডিগ্রি অবস্থানে থাকবে, আর এটা হলো সরল রৈখিক। এটাতে যেহেতু ঝামেলা নেই এই জন্য আমরা বলতে পারতেছি যে এই গঠনটা সরল রৈখিক। এবার আমরা আসতে পারি কার্বক্সিলিক অ্যাসিড মূলকের। কার্বক্সিলিক অ্যাসিড যে মূলকটা রয়েছে এটার আমরা জ্যামিতিক গঠন দেখব। তো এই মূলকটার গাঠনিক কাঠামোটা আমাদের একটু জানা থাকলে ভালো হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডের যে গাঠনিক কাঠামো সেটাতে এই কার্বন আর অক্সিজেন একটা দ্বিবন্ধন থাকে, একটা ও আর একটা এইচ থাকে। তো গঠন যাই হোক না কেন আমরা সাধারণভাবে আগে এরকম চিন্তা করব, কার্বনের যোজনী তো 4, অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ এর গঠনটা এরকম গাঠনিক কাঠামোটা। তো এই গাঠনিক কাঠামোর মধ্যে এই কার্বন পরমাণুতে একটা অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে একটা সিগমা একটা পাই বন্ধন। আমরা আগেই জেনেছি যে পাই বন্ধন তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের অবশ্যই একটা অসংকৃত পি অরবিটাল এখানে থাকতে হবে। এই অসংকৃত পি অরবিটালের জন্য এটার সংকরণটা হচ্ছে sp2 সংকরণ। অপরদিকে এই যে অক্সিজেনটা আছে এটা কিন্তু sp3 সংকরিত থাকে, sp3 সংকরিত থাকে, কারণ এর যোজনী স্তরে কিন্তু ইলেকট্রন আছে 6টা। এই 6টা ইলেকট্রনের মধ্যে কিন্তু এ পাশে এর একটা নিয়েছে, এর একটা শেয়ার অংশ নিয়েছে, তাহলে মোট 8টা, তাহলে 4 জোড়া, সুতরাং এটা sp3 সংকরিত থাকে। এবার আমরা যদি চিন্তা করি যে এটার তাহলে গঠন কি হবে, এই যে sp2 সংকরিত আছে এই কার্বন পরমাণুটাকে আমরা এইভাবে দেখার চেষ্টা করি। এই কার্বন পরমাণুটার sp3 সংকরিত যে অরবিটালগুলো সেগুলো আমরা এইভাবে দেখব, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে sp2 সংকরিত হলে ফ্যানের ডানার মতো 3টা তৈরি হবে, আর কিন্তু একটা অসংকরিত অরবিটাল থাকবে। তাহলে এইখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এইটার সাথে একটা, এটা ফাঁকা কিন্তু এটা একটা যোজনী হিসাবে রয়েছে, এই যে ফাঁকা, এটার সাথে একটা অক্সিজেন আমরা দেখাবো। তো অক্সিজেনটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px2 2py1 2pz1, এইখানে কিন্তু বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 2টা অরবিটাল আছে। এই অরবিটালগুলো এরকম আর এরকম থাকতে পারে, এই একটা ইলেকট্রন থাকতে পারে। তো এইভাবে যেহেতু আছে তাহলে অক্সিজেন পরমাণুটা যখন এর কাছে আসবে তখন কিন্তু অক্সিজেনের একটার সাথে এর একটার কিন্তু মুখোমুখি অতিক্রমণ হবে, আর একটা কিন্তু এরকম রয়ে যাবে, এরকম একটা থাকবে। তো এর কিন্তু একটা অসংকরিত পি অরবিটাল রয়ে গেছে পিজেড। তো এটাকে আমরা এই অক্ষের সাথে মেলানোর জন্য, এই অক্সিজেনের সাথে মেলানোর জন্য আমি এইভাবে দিচ্ছি। তাহলে এইটার সাথে একটা কি বন্ধন হলো, পাই বন্ধন। তাহলে এই অক্সিজেনের সাথে একটা সিগমা বন্ধন হলো আর একটা পাই বন্ধন হলো এর অসংকরিতটার সাথে, কারণ অক্সিজেন অলরেডি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 2টা অরবিটাল রয়েছে। এগুলো কিন্তু অক্ষগুলো মিলিয়ে দিতে পারি, এটা যদি পিজেড হয় এটা পিজেড আমরা দিতে পারি, এটাকে যদি আমরা ধরি পিজেড তাহলে এটাকেও বলবো পিজেড, এটাকে যদি ধরি পিওয়াই তাহলে পিওয়াই এর সাথে এই সংকরিতটার এটা হলো sp2 সংকরিত। এবার বাকি যে কার্বন অক্সিজেন পরমাণুটা আছে এটা কিন্তু sp3 সংকরিত। তাহলে sp3 সংকরিত অক্সিজেনের
এই অক্সিজেনটা আমি এইখানে দেখাচ্ছি। sp3 সংকরিত অক্সিজেনের কিন্তু 4টা অরবিটাল তৈরি হবে। এইটাকে কেন্দ্র করে এর আমরা এইভাবে একটা দিতে পারি, এইভাবে একটা দিতে পারি, আর একটা এইভাবে দিতে পারি। তো এর কিন্তু 2 জোড়া ইলেকট্রন থাকে, 1 জোড়া করে থাকে। অক্সিজেনের কিন্তু সংকরণ অংশগ্রহণ করলেও 1 জোড়া করে থাকে কিন্তু 2টাতে, আর একটাতে একটা থাকে। যেটাতে একটা থাকে এইটার সাথে হাইড্রোজেনের একটা 1s মিলিত হয়, এটা 1s মিলিত হলো হাইড্রোজেনের, হয়ে কিন্তু অণুটা গঠিত হলো। এটা কিন্তু একটা হাত। এখন এর আমরা যদি জ্যামিতিক গঠন দেখতে চাই, তাহলে এই কার্বনের সাথে কিন্তু এই পাশে অক্সিজেন যুক্ত হয়েছে, অলরেডি অক্সিজেন যুক্ত হয়েছে দ্বিবন্ধন দ্বারা। এই পাশে কিন্তু একটা হাত রয়েছে, এটা কিন্তু 120 ডিগ্রি কোণে আছে। এই পাশে আর একটা আছে, এটাও 120 ডিগ্রি, তাহলে এগুলো কিন্তু 120 ডিগ্রি কোণে রয়েছে। এবার এইখানে যে অক্সিজেন পরমাণুটা আছে তার কিন্তু এই পাশে 1 জোড়া, এই পাশে 1 জোড়া রয়েছে। পানির অণু যেমন ভি আকৃতি, ওই একই ডিজাইনে এই পাশে আছে একটা হাইড্রোজেন। এই হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলকের জ্যামিতিক গঠন। এটাকে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারতাম, এটাকে উল্টা পাশে এই পাশে দিলে এই পাশে লোন পেয়ার ইলেকট্রনগুলো দিতে পারতাম। তাহলে এটা হলো কার্বক্সিলিক অ্যাসিডের অরবিটাল কাঠামো। যদি বলে অরবিটাল কাঠামো তাহলে এটা, এবং সংকরণ যদি বলে তাহলে এটা দিয়ে আমরা সংকরণ দেখাতে পারবো। অনুরূপভাবে আমরা আরেকটা জৈব যৌগের আমরা গ্রুপ দেখতে পারি, যে গ্রুপটা হচ্ছে কার্বনিল গ্রুপ। এই যে CO গ্রুপ, এটাকে বলা হচ্ছে কিটোন গ্রুপ বা কার্বনিল গ্রুপ। তো আমরা এইখানে আগের থেকেই জানি যে এইখানে কিন্তু দ্বিবন্ধন আছে, অক্সিজেনের যোজনী যেহেতু 4, দ্বিবন্ধন থাকা মানে একটা অসংকরিত অরবিটালের রয়েছে আর সংকরণ অংশগ্রহণ করছে, তাহলে sp2 সংকরণ ঘটছে এর মধ্যে। sp2 সংকরণ আমরা অলরেডি দেখলাম যে এই কার্বনের sp2 সংকরণ যদি হয় তাহলে এরকম হয়। অক্সিজেনের কিন্তু আমরা দেখলাম যে 2টা অসংকরিত অরবিটাল রয়েছে, তাহলে অক্সিজেনের এর একটা ছিল, এর একটা ছিল, এর একটা ছিল। অক্সিজেন আর একটা এর অসংকরিত কিন্তু PZ আছে, 2PZ কার্বনের। এইটার সাথে অক্সিজেনের একটা যুক্ত হলো, আর একটা অক্সিজেনের অসংকরিত রয়েছে, সেইটার সাথে এই যে এটার কি হলো, পাই বন্ধন হলো। তাহলে এটা একটা হাত থাকলো, এটা একটা হাত থাকলো। তো এই কাজটা হতে পারে, এই যে 2টা হাত রয়ে গেল, দ্বিবন্ধন হলো। তাহলে কিটোন মূলকটার এটা গঠন। যদি বলা হয় যে অ্যালডিহাইডের আমরা যদি গঠন দেখতে চাই তাহলে কিন্তু একই রকম। অ্যালডিহাইডটা হচ্ছে CHO। তো অ্যালডিহাইডের কাঠামোটা আমাদের জানতে হবে। এই অ্যালডিহাইডের কাঠামোটা হচ্ছে এই ধরনের, তো একই রকম, অর্থাৎ এইটা হচ্ছে sp2 সংকরিত আছে। sp2 সংকরণের ফলে এই ধরনের তৈরি হলো, কিন্তু এই হাতটাতে একটা হাইড্রোজেনের 1s অরবিটাল যুক্ত হলো, 1s যুক্ত হয়, এই একটা হাত তৈরি হলো, এই তাহলে একটা হাত ফাঁকা থাকলো। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলকের গাঠনিক কাঠামো এবং অরবিটাল চিত্র।